স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন নির্ধারিত থাকলেও আজ ট্রাইব্যুনালে বসছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চে রায়ের দিন নির্ধারণের কথা ছিল। মামলাটির আসামিও হাজির করা হয় ট্রাইব্যুনালে, পরে ট্রাইব্যুনাল বসবে না বলে জানা গেছে। এই মামলার আসামি ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন। গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। ডিএমপি সাবেক কমিশনার সহ 4 আসামি পলাতক। গত 3 ফেব্রুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। এ বিষয়ে আরও খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, আজ আদালত না বসার বিষয়ে কিছু কি জানতে পেরেছেন, আর সংশ্লিষ্টরা কি বলছেন? জি, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু আজকেই প্রথম কার্যদিবস ছিল এবং আজকে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা ছিল। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় গুলি করে আমির হোসেন নামের একজনকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করা অবস্থায় যে মামলার রায়, সেই রায় হওয়ার আজকে কথা ছিল। কিন্তু এছাড়াও আরও বেশ কয়েকটি মিসকেসের মামলা আজকে ছিল। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে সবাই পূর্ব প্রস্তুতি নিয়েই এসেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী 11:30 থেকে 11:15 মধ্যে কোর্ট বসার কথা ছিল। আসামিও কিন্তু উপস্থিত করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা প্রসিকিউশন সূত্রে জানতে পারি যে তাদের কিছু প্রস্তুতির শেষ না হওয়ার কারণে কিন্তু আজকে ফুল কোর্ট বসছে না। অর্থাৎ এই আজকে যে চলমান ঘটনার প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পরবর্তী কোনো দিনে জানানো হবে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে যে এই প্রথম দিনে কিন্তু কোর্টের যে পূর্ব প্রস্তুতি, এই প্রস্তুতির কারণে কিন্তু চেয়ারম্যান, প্যানেলের বাকি যে সদস্যরা সবাই কিন্তু উপস্থিত হয়েছেন। কিন্তু আমরা জানতে পেরেছি যে কিছু প্রসিকিউশনের অনুপস্থিত থাকার কারণেই কিন্তু আজকে সম্ভবত আজকে যে রায়ের ডেট ঘোষণা করার কথা ছিল সেটি আজকে হচ্ছে না। তবে তারা আমাদেরকে জানিয়েছে যে পরবর্তীতে অবশ্যই এই ডেটটি আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে আজকে 2024 সালের 19 জুলাই যে রাজধানীতে নেক্কারজনক ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে আহত করা এবং সাথে আরও 2 জনকে, অর্থাৎ নাদিম এবং তার দাদি মায়া ইসলাম, এই 2 জনকে গুলি করে হত্যা করে যে মামলা ছিল, সেই মামলাটির রায় ঘোষণার তারিখ আজকে নির্ধারণ করা ছিল। আমি যদি আপনাকে একটু সম্পর্কে জানাই যে এখানে 2 জনকে হত্যা এবং 1 জনকে আহত করা এই মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু 5 জনকে আসামি করা হয়। যে 5 জনের মধ্যে কিন্তু 4 জনে পলাতক রয়েছেন, অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবকে কিন্তু প্রধান আসামি করে এই মামলায় 1 জনকে শুধুমাত্র গ্রেফতার করা হয়েছে। রামপুরার সাবেক পুলিশ ফাঁড়ির এসআই চঞ্চল চন্দ্র সরকার, তিনি একমাত্র এখানে গ্রেফতার রয়েছেন। এবং এই মামলার যে 5 জন আসামি রয়েছে, 5 জনই কিন্তু পুলিশ সদস্য। এবং গত বছরের 17 সেপ্টেম্বরে এই মামলাটি চলমান প্রক্রিয়া শুরু হয় এবং এই চলমান প্রক্রিয়ায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। এই সাক্ষ্যে এই প্রসিকিউশন তারা প্রমাণ করার চেষ্টা করেছে, তারা ভিডিও ফুটেজ দেখিয়ে সাক্ষ্য গ্রহণ নিয়েছে। সাক্ষীদের যারা এখানে নিহত এবং আহতদের সদস্য, প্রত্যক্ষদর্শী সবার সাক্ষ্য গ্রহণের পর যুক্তিতর্ক কিন্তু উপস্থাপন করা হয়েছিল। সব শেষেই কিন্তু গত 3 ফেব্রুয়ারি কিন্তু আজকের এই দিনটি নির্ধারণ করা হয়েছিল। তবে আজকে এই কোর্ট না বসার কারণে আমাদেরকে পরবর্তী তারিখ কবে হবে সেটি কিন্তু পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে। তো আজকে আপাতত এই মুহূর্তে আমার কাছে এতটুকুই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। মাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ 17 ফেব্রুয়ারি। ওই একই দিন গঠিত হবে নতুন মন্ত্রী পরিষদ। মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এরই মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করেছে।
একই দিন বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সংসদ সদস্যরা এবং মন্ত্রিপরিষদ শপথ নেবে বলে আজ জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং। এদিকে মন্ত্রিপরিষদ গঠনের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর রেওয়াজ থাকায় সেখানে প্রস্তুতি শুরু হয়েছে। সেখানকার খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, স্মৃতিসৌধে কি ধরনের প্রস্তুতি আপনি দেখছেন? হ্যাঁ ইমন, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি জাতীয় স্মৃতিসৌধে এবং আমি একটু আগে যেটি জানতে পেরেছি জাতীয় স্মৃতিসৌধে যে কর্তৃপক্ষ রয়েছে তারা যেমনটি বলছেন যে এই জাতীয় স্মৃতিসৌধে এখানে কিন্তু এখানে প্রধানমন্ত্রী এবং যারা এই মন্ত্রিসভার সদস্য রয়েছে তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা নবনিযুক্ত হয় তারা কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে এই বীর শহীদদের শ্রদ্ধা এখানে এসে থাকেন। সেই হিসেবে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ আপনি জানেন যে নবনির্বাচিত শপথ নিবেন এবং সেই সাথে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার যে নবনিযুক্ত সদস্য তারা কিন্তু শপথ গ্রহণের পরপরই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে আজকে স্মৃতিসৌধের ফটক রয়েছে সেখানে কিন্তু একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য এখানে আমরা দেখতে পেয়েছি এবং সেখানে লেখা হয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বা অন্যান্য যাবতীয় কার্যক্রম শুরু হবে। সেই হিসেবে কিন্তু আপনি এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধের যে এখানে মূল বেদি রয়েছে তার সামনে থেকে শুরু করে এখানে ধোয়া মোছা, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নতুন করে ফুল লাগানো সেগুলো কিন্তু শুরু হয়েছে এবং এখানে আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু একটু পরে কিন্তু এখানে একটি যারা মিটিং এ বসবে সব মিলে তারা একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে স্বল্প সময়ের মধ্যে এখানে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যাতে এই রাষ্ট্রীয় প্রধানদের যাতে এই এখানে সম্মাননা এবং সম্পন্ন হয় সেই হিসেবে তারা। তো এই ছিল ইমন আমার কাছ থেকে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ হালিম। পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হবে এবং পরবর্তী কার্যক্রমের খবর সম্পর্কে আমরা জানব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। সন্ধ্যা 7টায় প্রথমে জামায়াতের আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যাবেন তিনি। রাত 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। তিনি থাকেন বেইলি রোডে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন পরবর্তী কুশল বিনিময় করতে বিএনপির চেয়ারম্যান জামায়াতে ইসলামী ও এনসিপির প্রধানের বাসায় যাচ্ছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও অর্থনীতি পুনরুদ্ধার সহ জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্ব দেবে নতুন সরকার। গণতান্ত্রিক যাত্রা মসৃণ করতে দরকার দল মত নির্বিশেষে সবার ঐক্য ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেন, দুর্বলের ওপর সবলের অত্যাচার কিছুতেই মেনে নেওয়া হবে না। দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণ হবে বলে জানান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং সরকার গঠনের বিষয় সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার সংবাদ সম্মেলন করলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে দেশের গণতান্ত্রিক যাত্রায় বিএনপির ওপর আস্থা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের গুরুত্ব দেওয়ার কথা বললেন তারেক রহমান। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে
জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, জাতির গণতান্ত্রিক যাত্রায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা খুব জরুরি। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পরে দেশি বিদেশি সাংবাদিকরা 2 শতাধিক আসনজয়ী দলের এই নেতাকে বিভিন্ন প্রশ্ন করেন। আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা? জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। ভারত, পাকিস্তান ও চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন সরকারের পররাষ্ট্রনীতি কি হবে, এমন প্রশ্ন করেন বিদেশি সাংবাদিকেরা। We'll try to protect the interest of the people of Bangladesh. If there is something which will not be in favor of Bangladesh, naturally we can't go by that. I'm sure mutual interest is the first priority we will go by. Second thing is that the road, you mentioned the road, Silk Road, you mentioned. About that, we'll see if that helps Bangladesh, if that helps the economy of Bangladesh, then we'll decide. জনগণের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার বিষয়ে তারেক রহমানকে প্রশ্ন করেন বিদেশি সাংবাদিকেরা। They were also demanding handing over of Miss Sheikh Hasina Wajid, who's hiding in India. Would your party demand handing over of Sheikh Hasina from India? A. And the B is, we've seen that SARC is not active. And we have also seen that India-Pakistan has a standoff, and they had a latest standoff back in 2025. That depends on the legal process, of course. জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে তার সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বললেন দলটির চেয়ারম্যান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কোনো অপশক্তির কাছে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি রোববার সকালে নিজের ফেসবুক পেজে পোস্টে একথা বলেন। শফিকুর রহমান বলেন, যেখানেই আঘাত আসবে জনগণকে সঙ্গে নিয়ে সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। সহকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির ফেসবুক পোস্টে নির্বাচনোত্তর পরিবেশে সবাই কেমন আছেন তা জানতে চান। বগুড়ায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে জেলার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া আরও বেশ কিছু স্থানে সহিংসতা ঘটেছে। সকালে নিহতের বাড়ির সামনে তার মরদেহ পরে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরিবহন ব্যবসায়ী সাইফুল ইসলাম গভীর রাতে ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরতেন এবং এই টাকা ছিনিয়ে নিতে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। তবে পুলিশের প্রাথমিক ধারণা ছিনতাই নয়, পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। এদিকে ভোলার চর ফ্যাশনে মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আব্দুল রহিম ভুট্টো নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া পাবনা সদরের ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করায় জামাত নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। রাজশাহী থেকে নির্বাচন পরবর্তী খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, নির্বাচন তো শেষ হলো, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আর আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন? পরবর্তীতে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে কিনা আর নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন?
হ্যাঁ ইমন, রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়ে ফলাফলও ঘোষণা করা হয়েছে। এখানে আমরা দেখেছি নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে এর আগে যে সকল নির্বাচন আমরা দেখেছি যে নির্বাচিত প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষে লিপ্ত হয়, তবে এবার এরকম ঘটনা আমরা লক্ষ্য করিনি। বরং আমরা দেখেছি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন রাজশাহী 3 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন তার নিকটতম পরাজিত প্রার্থী জামাতের আবুল কালাম আজাদের বাসায় মিষ্টি নিয়ে যেয়ে তার সাথে কুশল বিনিময় করেছেন। এছাড়াও আমি যদি বলি রাজশাহী 6 আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আবু সাইদ চাঁদ তিনি মিষ্টি এবং ফুল নিয়ে তার নিকটতম পরাজিত প্রার্থী জামাতের নাজমুল হকের বাসায় গিয়েছেন এবং তার সাথে কোলাকুলি করেছেন এবং একত্রিতভাবে এলাকার উন্নয়নের কথা বলেছেন। এবং রাজশাহী যে 2 আসন রাজশাহী সদর আসন নিয়ে গঠিত এবং রাজশাহী সিটি কর্পোরেশনের এই আসনটি, এই আসনের মনোনীত যিনি হয়েছেন নির্বাচিত হয়েছেন বিএনপির মিজানুর রহমান মিনু, তিনি বলেছেন যে আমাদের এলাকার উন্নয়নের ক্ষেত্রে সকলকে নিয়ে একসাথে এলাকার উন্নয়ন করব। এর ফলে বলা চলে যে রাজশাহীতে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি, একেবারে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে রয়েছে। এবং আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন শপথ গ্রহণের উদ্দেশ্যে। আসলে রাজশাহীর পরিবেশ নির্বাচনের পরে একেবারে সুন্দর রয়েছে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউসুফ আদনান। আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমে হিন্দুস্তান টাইমস জানিয়েছে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রোববার সংবাদ মাধ্যমটি জানায় আগামী সপ্তাহে এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারতে সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকেই। এ সময় মুম্বাইয়ে মোদী এবং ম্যাক্রোর বৈঠকের কথা রয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে মোদী না এলেও বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কেউ অংশ নেবেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রী আসার সম্ভাবনা বেশি রয়েছে। প্রতিবেদনে কয়েকজন ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক পুনর্গঠন করা দিল্লির কাছে অগ্রাধিকার হলেও এ বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না দেশটি। দেশের বাইরের খবর। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে নাইজার রাজ্যে দুর্বৃত্তরা 3টি গ্রামে হামলা চালিয়ে অন্তত 32 জনকে হত্যা করেছে। হামলায় বহু ঘর বাড়ি ও দোকানপাটে আগুন দেওয়া হয়। স্থানীয় কর্মকর্তা ও প্রাণে বেঁচে যাওয়া বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। স্থানীয় সময় শনিবার ভোরে এই হামলার লক্ষ্য ছিল তুঙ্গা মাকিরি, কাঙ্কোসো ও পিসা গ্রাম। নাইজার অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র বলেন তুঙ্গা মাকেরিতে 6 জন নিহত হয়েছেন। হামলার সময় অনেক বাড়িঘরেও আগুন দেওয়া হয় এবং অনেককে অপহরণ করা হয়েছে। অপহরণের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তারা। তবে হামলার শিকার আরেক গ্রাম কানকুসোতেই বেশিরভাগ হত্যার ঘটনা ঘটেছে। সেখানে প্রায় সব ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং 4 জন নারীকে অপহরণ করা হয়েছে। কানকুসোতে হামলার পর দস্যুরা পিসা গ্রামে গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং একজনকে হত্যা করে বলে তথ্য দিয়েছে প্রত্যক্ষদর্শীরা। রয়টার্স জানিয়েছে 3টি গ্রাম মিলিয়ে নিহতের সংখ্যা 32 জনের মতো। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারির শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আইএসআইএলকে লক্ষ্য করে 30টিরও বেশি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। একই সময় অপারেশন হক আই এই আওতায় বহু যোদ্ধা নিহত এবং আটক এবং একাধিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা। শনিবার বিবৃতিতে সেন্টকম জানায় 3 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ার আইএসআইএল এর 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সন্ত্রাসী ও সংগঠনটির অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী গত 2 মাসে চালানো অভিযানে 50 জনের বেশি যোদ্ধা নিহত এবং আটক হয়েছে। এছাড়া আইএসআইএল এর প্রায় 100টি অবকাঠামো লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। এছাড়া গত শুক্রবার মার্কিন সেনাবাহিনী সিরিয়া থেকে হাজারো আইএসআইএল বন্দীকে ইরাকে হস্তান্তর করেছে। সেখানে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের নেতা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ জানিয়ে তার চিকিৎসক দাবিতে
বিক্ষোভ ও পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করছে বিরোধী দল। এমন চাপের মুখে ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হবে একটি মেডিকেল বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি জানিয়েছে। পাকিস্তান গণমাধ্যম ডন জানিয়েছে, কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ক্রমেই অবনতির দিকে গেলে তার চিকিৎসা নিশ্চিতের দাবিতে দেশটির পার্লামেন্টে দুদিন ধরেই অবস্থান কর্মসূচি চলছিল। এমনকি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শহীদ আফ্রিদি সহ দেশটির অনেক সাবেক ক্রিকেটার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। খেলার খবর। অনিশ্চয়তা কাটিয়ে টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ভারত পাকিস্তান ম্যাচের 35,000 টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া 3 থেকে 4 গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মতে এই ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। বিকেল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ছিল দীপ্ত সংবাদে। এরপর দুপুর 2টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের আগা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।